ভিডিওটি আসলে শেষ করেছিলাম, কিন্তু ঠিক যাওয়ার মুহূর্তেই এই যে ইনি ভিডিওর ভিতরে আছেন, এই দিদি আসলে ইনি এই বাড়িটি দেখতে পাচ্ছেন যে এই বাড়িটি আসলে ওনার ভাইয়ের বাড়ি, মানে ওনার পৈতৃক বাড়ি। আর এই দিদি ময়মনসিংহের ওদিকে বিয়ে হয়েছিল, ওনার এক ছেলে এক মেয়ে। কিছুদিন আগে ওনার একমাত্র সন্তান ছেলেটি গাড়ি দুর্ঘটনায় মারা যায়, আর মেয়েটি তো ওই ময়মনসিংহের ফুলবাড়িতে নাকি ওখানে বিয়ে হয়েছে। তো উনি আসলে সেই নদীতে পুকুরে ভাসমান কচুরিপানার মতো উনি আজকে এখানে ভাই পুত্র এদের এখানে কিছুদিন, মেয়ের জামাইয়ের ওখানে কিছুদিন, এই অবস্থায় উনি দিনাতিবাদ। তবে উনি অ্যাক্সিডেন্টের কথাটি দেখে ওনার মুখ থেকে বলি যে উনি বললেন, আচ্ছা ওই অ্যাক্সিডেন্টের সময় আপনার ছেলে যে অ্যাক্সিডেন্টে মারা গেছে কোথায়? মারা গেছে ফুলবাড়িয়া, ময়মনসিংহ ফুলবাড়িয়া। মুক্তাগাছা সাইডেই ফুলবাড়িয়া। হ্যাঁ, আচ্ছা ওইখানে ওই গাড়িতে আপনিও ছিলেন? হ্যাঁ, 5 জন ছিলাম। আপনার ভাইরাও ছিল? ভাই অ্যাক্সিডেন্ট হয়ে মাথা ফেটে গেছিল, সিরাজগঞ্জ এসে চিকিৎসা হয়েছে এই ভাই ছোটটো। আচ্ছা। আর আমার যে হাত ভাঙছে, মেয়ে 4 দিনের মাথায় জ্ঞান ফিরছে। সকালের যে বন্ধুর সব ডাকা আসছিল। আপনার ছেলে কি এমএ পাস করছিল? পরীক্ষা দিবে? কোথায় পড়তো? পড়ছে ঢাকা এলাকা কি মুজাফা আছে না? হ্যাঁ, টুঙ্গি। হ্যাঁ, ওই জায়গায় লেখাপড়া করছে। ওই মাস্টার ডিগ্রি কমপ্লিট করছিল, এখন বিশেষ করলো না। বিসিএস করলো না? হ্যাঁ। আচ্ছা। এক মঙ্গলবারে সাল মারা গেছে, আর এক মঙ্গলবারে সালের রেজাল্ট আইছে। মানে মাস্টার্সে এমএ রেজাল্ট আসছে। সালের বন্ধুরা দুই পেশে যা ছিল, সালের বন্ধুরা সব ওই আমাকে কিছু কিছু দিছে, তারা সব যার যার মতন গেছিল, আর কেউ খোঁজ খবর নেয়। মানে আপনিও সাথে ছিলেন, আপনারা বাইচা গেছেন। কিন্তু এটা অ্যাক্সিডেন্ট হয়েছিল কিভাবে, কার সাথে কার লাগছিল? এই পিকআপ গাড়ি আর টাকের হাতে। আপনারা ছিলেন আপনারা কিসে কোনটাতে? পিকআপ গাড়ি ওই যে পিছমরা যে টাকের মতন, আমরা ওর মধ্যে বসে আছি। ওগুলো কোথায় যাচ্ছিলেন? ঢাকা যাবেন নিছিল। ওই যে দেশের মানে বাসটা স্বাভাবিক ছিল না তখন? না। এটা কয় মাস আগের কথা? এটা 9 বছর বা 8-9 বছর হয়ে গেল। ও 8-9 বছর আগে? আমরা 1 বছর তো আমাদের হাসপাতালে থাকতে দিন গেছে। হ্যাঁ। আমার এই বড় ভাই এখান থেকে যাইয়া পরে আমাদের হাসপাতালে নিয়ে চিকিৎসা করেছে, আর ওই সালের বন্ধুরা চিকিৎসা করছে। সালের বন্ধুরা কিছু কিছু করে দিছে, এখন আর তারা খোঁজ খবর নেয় না। ওই পূজা আমাদের কাপড় ঠাপড় দিছে, টাকা পয়সা কিছু কিছু দিছে, আর কেউ খোঁজ খবর নেয় না। সব মনে করেন চলে আসে। কেউ রংপুর থেকে নাইছে, কেউ কুষ্টিয়া থাকছে, কেউ দিনাজপুর থাকছে, কেউ যশোর থাকছে। ওই সব সালের বন্ধুরা যে মোবাইল নম্বর আমার মেয়ে আসিল, মেয়ে খোঁজ খবর নিয়ে পরে কইছে যে, আর পরে ওই মেয়েটা যে বিয়ে দিল কিছু টাকা পয়সা দিছিল। ওই অ্যাক্সিডেন্টে পরে আপনার মেয়ে বিয়ে দিয়েছেন? মেয়ের 4 দিনের মাথায় জ্ঞান ফিরছে। মেয়ে ঢাকা আসিল হাসপাতালে, সল তো ঢাকায় লেখাপড়া করছে। এখন মনে করেন হেরিং অসময় আমার কাপড় চুপুর খাওয়া পড়া। আর আপনার স্বামীর কথা যেন কি বললেন? আমি ঢাকা বউ নিয়ে ঢাকার বাড়ি থাকে, খোঁজ খবর নেয় না। মানে আপনাকে বিয়ে করার আগে সারাক বিয়ে করছেন না? আগে বিয়ে করছে। আগে বিয়ে করার পরে আপনাকে বিয়ে করছে? হ্যাঁ, এনে আবার আইসে চুপ করে আইসে আবার হেনে থাইকে বিয়ে করছে। ওই পক্ষেরও কি সন্তান আছে আগেরই? মেয়ে একখান পোলা। আপনারা কেউ জানতেন না? আমরা জানি নাই। পরে এখান থেকে যখন আমরা গেলাম, হ্যাঁ, আমার পোলা যখন নিয়ে গেল, জামই না পোলা জোর করে নিয়ে গেল। ভাই মা বোন বিয়ে দিতে বাপের পরিচয় নেব, এখানে হারা বছর থাকলে বাবুর কাছে ন যাই। পরে যে গেছে আমার খোঁজ খবর নিছে না। আমার কইছে এখানে যে 4 শতক জায়গা বাপে দিয়ে ছিল বিয়ের সময়, ওই জায়গাটুক নিয়ে দেখেন। পরে আমার মায়ের দৌড় করছে, কাপড় চোপড় দিছে না, খাইবার দিছে না ওই জামাই। হ্যাঁ, পরে মেয়ের জন্য ভর্তি করলাম। ওখানে এক মাস্টার আছে না, পদ্মুর মাস্টার, সেই স্যারও খুবই ভালো। কইছে যে আপনি মেয়ের জীবন তাহলে নষ্ট হয়ে যাবে যদি এনে সিরাজগঞ্জ যান, আর লেখাবার হবো না। ওখান থেকে তো ট্রান্সফার এখানে এসে পারবো না। পরে ছাড়ে না, ওই কিছু কিছু করে 550, 600 এইভাবে কিছু কিছু করে দিছে।
তখন মনে করেন যে মিয়া ছাত্র পড়াইছে এইভাবে করে করে কষ্ট করে খুব কষ্ট করে মিয়া ডলে আবার করা ছিল। মেয়ে কোন পর্যন্ত পড়াশোনা করছিল? মিয়া বিয়ে হন আসছে এক সাবজেক্ট কোচ গেছে, পরে আমার এখানে 2 বছর পড়ছে, আবার বিয়ে আর ছেলে পড়াশোনা? ছেলে লগা মাস্টার ডিগ্রি কমপ্লিট করছিল। জামাই? মিয়া না, জামাই জামাই জামাই। হে তো লেখাপড়া করে নাই। কেন ছেলে আপনার মেয়ে লেখাপড়া করছে এতটুকু? এখানে থেকে সিন বাইরা লেখাপড়া করাইছে, গেছি তো বেশি দিন ধরে না, এনদিন যাই তো যে ছাল আড়াইলাম, এনতে তো যাবো না, না। আপনার মেয়ে তো বললেন যে অনার্স পরীক্ষা দিব ফাইনাল, তার আগে বিয়ে দিচ্ছেন নাকি বললেন? তাহলে ছেলে লেখাপড়া, তাহলে এরকম ছেলে মেয়ে তো একটা অসামঞ্জস্য, কেমনে বিয়ে দিলেন? বিয়ে দিছি কি মেয়ে তো ছেলে তো লেখাপড়াও জানে না, কম জানে। পোলা মরে গেল না, হ্যাঁ, পোলার বন্ধুরা কইল ছোট মা আমার স্বামীর বাড়ি তুমি করে থাকছি, চাই আছি ওইভাবে খাসি। তখন আমার ওই ভাইয়েরা কইছে যে কতদিন পাইব, একটা মাও নাই বাপ নাই, ভাইয়েরা তো আর সেরকম সামর্থ্য না। এখন শুনি যে এতদিন এসিন কিস্তি মিস্তি তুলে গরু পেলে পেলে এরা যে বাড়িঘর করতেছে। পরে মনে করেন উনি খুব কষ্ট করছি, বাসুরে জ্বালাইছে, স্বামী জ্বালাইছে, এই জন্য পোলাই না কইলো মা এরকম কষ্ট থিল, 2 ভাই বোনে ব্যক্তি যায় ঢাকাতে থাকি গিয়া 2 ভাই বোনে লেখাপড়া করমু কোচিং করমু, তুমি তাহলে বেশ সুন্দর তোমাকে চালাইবে পারো। মরলে এক জায়গাতে ব্যক্তি মরলো, জায়গা জায়গায় খরচা, বোনের খরচা, আমার খরচা, আবার পোলার খরচা, পোলার পারছে না। মমি সিং মেসেজ নিয়ে পড়াইছে, ভাই পড়াইছে, পোলাই পড়াইছে, আবার আমার খরচা দিছে, মানে 1000 দিক 500 দিক। আমার মাইসের টেহা খাই ঋণ হয়ে না, সারের টেহা বেগেরে খাইলে ঋণ হইলে দিবা করে, ধুয়ে যদি মরিয়া যাও তাহলে ঋণ শোধ করে। তো পোলা তখন কেছে মা আমি এমনি কোচিং করি ছাত্র পড়াই, তাহলে এখন কিছু কিছু তোমাকে দিম। হ্যাঁ, তাই কেছে বাবা কিছু করে দিবে দেও, তাহলে তোমাকে নিয়ে যায়। না তুমি চাকরি করো তারপরে আমি যাবো। না, চাকরি করার জন্য এত কষ্ট করে বুন লেখাপড়া করবো, বুনে ভালো করে বিয়ে দেন, এই আশা করে আমাকে যে নিয়ে গেল ঢাকার বাড়ি রাত 9টার সময়। আমিও বেশি কথা কয়ে বলে যে বাড়ি খাচ্ছিলাম না, জীবে তেলে হাতে আটকে থাকছে। আচ্ছা ঠিক আছে, বলছেন যদি বুঝতে কোনো পারছি। ব্যবস্থা হয় তাহলে অদম বেলে একটু তাহলে তো এই যে শুনতে পেলেন, ভালো মনে করেন যে ওইরকম বুদ্ধিমান আছে। বিষয়টা হলো যে আসলে এই জগতে যে সহযোগিতা করতে পারে আসলে চায়, তার সামর্থ্য সমস্যা থাকে, আর যে চায় আর যে চায় না আসলে তার সামর্থ্য থাকে। তবে সর্বোপরি একটি বিষয় যে যেমন করোনা দুর্যোগকালীন আমি আমার দেশের কথাই বলবো, তখন যে লকডাউন হয়েছিল, সেই লকডাউনে মানুষের ভিতরে এক হাহাকার পরিস্থিতি তৈরি হয়েছিল। যেভাবে সহযোগিতা মানুষ পেয়ে আসলে ওইভাবে কখনো একটি সমাজ বা একটি সোসাইটি টিকে থাকতে পারে না। কেননা মানুষ বেঁচে থাকে মানুষের সাথে বিনিময় করে, কারণ একজন চানাচুর বিক্রি করবে, সে 10 জনের ভিতরে বের হবে, ওখান থেকে সে উপার্জন করবে, মুড়ি বিক্রি করবে, মুরগি বিক্রি করবে, আদার্স। এইভাবে বিনিময় হয়ে মানুষ একজন এইভাবে বেঁচে থাকে। আর আরেকটি বিষয় যে মানুষের ক্ষমতা, আমি মুসলমান হিসাবে যেমন আমরা একটা বিষয় আমরা জানি যে এটি কোন নবীর সময় হবে, এটি সম্ভবত হযরত সুলাইমান আলাইহিস সালামের সময় কিনা জানি না, আমার এটা ভুল হতে পারে। তো যাই হোক, এক নবীর সময় একটি ঘটনা হয়েছিল যে উনি মহান সৃষ্টিকর্তার সাথে উনি বলেছিলেন যে এই পৃথিবীতে যত জীবজন্তু আছে সমস্ত জীবজন্তুকে উনিকে খাওয়াবেন। তখন সৃষ্টিকর্তা বলেছিলেন যে ঠিক আছে, তুমি খাওয়াতে চাও, রান্নার আয়োজন করো। শুরু করলো। তো ওই নবী একজন বাদশা ছিলেন, অর্থধন সম্পত্তির অভাব ছিল না। তো পরে উনি অনেক দিনব্যাপী রান্নাবান্না করে সাগর পাড়ে স্তূপ রান্নার আয়োজন করে ফেলেছে, বা মানুষজনকে খাওয়াবে, সমস্ত জীবজন্তুকে খাওয়াবে। কিন্তু আশ্চর্য বিষয় যে সাগর থেকে এক বিশালকায় এক মাছ, মানে বিষয়টি এইভাবে বলা, বিশালকায় এক মাছ উঠে এসেই সেই বাদশা নবীর তার সমস্ত খাবার একাই খেয়ে সাগরে চলে যায়। তো তখন একটি মাছই সমস্ত খাবার খেয়ে সাগরে চলে গেছে, মহাসাগরে। তো আর পৃথিবীতে আর মানুষ, অন্যান্য জীবজন্তু তারা কী খাবে? তখন নবী
সেই নবী বুঝতে পারলেন যে তার ভুলটি, যে এই পৃথিবীতে এই মহাবিশ্বের অন্য জায়গায় বাদই দিলাম, এই পৃথিবীতে আমরা যত জীবজন্তু প্রাণী আছি আসলে এই সমস্ত একটি ক্ষুদ্র পিপীলিকা থেকে মানুষ, জীবজন্তু, হাতি, বাঘ, ঘোড়া, কত কিছু রয়েছে, সমস্ত এদের মানে আহার, এদের খাদ্য এক মহান সৃষ্টিকর্তা আয়োজন করে থাকেন। তো যাই হোক, তো তো ঠিক আছে, ইনি ওনার কথাগুলো